আম, হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি। আপনার কাছে কি মনে হয়? আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান, আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে শিষ্টাচার বহির্ভূত বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত। সেই ক্ষেত্রে কি আপনারা আলাদা আলাদা দল কিনা, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন। প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না। মানে ইন্ট্রা পার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল, যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন করবেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস, যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো। কিন্তু আমরা যেহেতু 5ই আগস্টের পরের অনেক যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয়, জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হয়, যেটা হচ্ছে নেভার বিফোর সিন। আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না। এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে। মাই গুডনেস, যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভী সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না। এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে, নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র 4 মাস হয়েছে, তো 4 মাসের মধ্যে নানা টানাপোড়েন, প্রবলেম সলভ, এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে, বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে, একটা অনেক কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মতপার্থক্য গুলো থাকে, মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্য গুলো থাকে, তখন সেটা একটা শেপে আসে। তো স্বাভাবিকভাবেই আপনি 3-4 মাসের মধ্যেই যে এটার একদম একটা সবার মানে ইউনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে, সেটা হচ্ছে 3 মাস খুব কম সময় সেটির জন্য। তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে আমি একটু সেটার একটা সেটার একটা প্রথম কথা হচ্ছে ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা আপনি বলতেছিলেন। ইন্টার পার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়ার বা কোনো রকম কোনো জবাবদিহিতা করার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন। আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে। বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের বাম জনতা আপনি দেখেন, আলাদা হয়েছে, কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2 বার করে শপথ নিতে চেয়েছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া, সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনাদের এবার একটা আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসলে। আমি যখন দেখি যে এনসিপি না এটা আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হেফাজতের বাইরে সেনাবাহিনী। আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কিছু, মানে হেফাজতের ওই সমস্যা আমার অবস্থান আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য প্রসঙ্গে। তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, আপনি আমাদের মানে আংশিক সত্য, সেটা আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে। আমার প্রশ্নের জবাব দেন। একটা আমার বিষয়, হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নম্বর বিষয় আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদাভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে এই প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোহরাওয়ার্দীতে।
আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ ইস্যু নিয়ে কথা বলেছি। 2 নাম্বার বিষয় আমি শেষ করি। 2 নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয়, সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে কোনো কথা বলিনি, স্পষ্ট উল্লেখ আছে। সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ আমি আপনার বক্তব্য শুনেছি, সেগুলিকে নিশ্চিত আমি আপনার করতে বক্তব্য হবে। শুনেছি এবং এই আপনার এবং- তবে এবং এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের আমি- মতপার্থক্য থেকে থাকে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। হাসনাত, এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা। আমাদের এনসিপি নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল। আমি যে অবস্থানটা, যেই কথাটা সেখানে আমরা বলেছি, কারণ আমরা বলেছিলাম নারী কমিশন আপনার হেফাজতের যে প্রস্তাবগুলো দিয়েছে, অংশগ্রহণ করাটা এনসিপির অংশগ্রহণ করা কিনা। দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, আমি আসছি সেখানে যে প্রস্তাব, আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি। দেখেন আমি বরং উল্টোটা, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে। একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। হ্যাঁ, একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোনো একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিচ্ছে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই, তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন, এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে ভিন্ন, সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাচ্ছি। রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব আসলে কিভাবে, কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়, ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন, ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে। আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক করেন? না, আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত ওনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা ওনাদের সিদ্ধান্ত, যে ওনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে আমি আপনাকে এটা ওনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। ওনারা কি আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই, যখন তারা সরকারে গেছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় ওনাদের গণঅভ্যুত্থানের এটা একটা, আমার কাছে মনে হয় ওনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায়, সকল আচরণে, সকল কথায়, সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন। সরকারের যতটুকু অংশ, 2 উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন না, যত আপনারা দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা 2জনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না, উপদেষ্টা 2জনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে তারপর হচ্ছে 2জন উপদেষ্টা বা আমাদের পার্টির আর 2জন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে,
তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে আমরা দেখেন, আমরা 3 জন ছাত্র উপদেষ্টা আপনি পেয়েছিলাম। স্পেসিফিক বলেন। আমরা আমি স্পেসিফিক বলি। আমরা হ্যাঁ, 3 জন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, 2 ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই 2 ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক, দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটা উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন, উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, এটা রাইট পজিশন নেন কোন একটা বিষয়, যে কোনো উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটা কি যদি আমরা এটাকে আবার না কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। সবগুলো তো রাইট, এইবার আপনি বলেন যে সবগুলো right এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন, এই 2 উপদেষ্টা। দেখেন, এই 2 উপদেষ্টা দেখেন, আমরা শুরু থেকে বলছি, দেখেন এই 2 উপদেষ্টার কাজ কি। একটা আমরা হচ্ছে আমাদের এই যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ মন্ত্রণালয় দেখেন, আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে 2 জন নাইক ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, ওনারা কিন্তু ফেল করছে, মাহফুজ আলম ছিলেন, ওনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু তাদের আচ্ছা, যাই হোক হাসান, আজকে অনেক এরপরে দেখেন, প্রথম কথা হইলো আমি বলি, প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন। আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন, মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি, উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই 2টা মন্ত্রণালয় দেখেন। এখন এই 2টা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন বিষয়গুলো আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান, এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল দেখেন, আসিফকে আমরা কি দেখেন, আমি একজন প্রশাসক, উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া, মানে গায়ের জোরে কি করছে, মানে কি করছে। উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশাককে ইয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজেক্টিভ ম্যাটার ছিল, কোনো সাবজেক্টিভ ম্যাটার ছিল না, সেটা সেটেল ম্যাটার ছিল। উনি বলতেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আসতে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে সময় পার হয়ে গেছে। এখন দেখেন সময় পার হয়ে গেছে, এখন সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই মন্ত্রণালয়ের এটা বিষয় না, এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। হাইকোর্টের হাইকোর্টের ম্যাটার তো সেটেল ছিল। এখন আসিফ মহোদয়, আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার এলজিআরডিতে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে ওনাদের কাজের কোনো প্রতিবাদ না, আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই, আমরা বিকল্প করেন নাই, কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন, ওনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, ওনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই। জন্ম হয় না, প্রতিনিধি হিসেবে যাবে না, তাহলে অথবা কি, মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না, যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। ঠিক আছে, আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আমরা যখন কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ
হচ্ছে আমরা কমিটি দিব। Okay. তো সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে কাউন্সিল আসবে থেকে না কাউন্সিল এই কাউন্সিল সংগঠনে থেকে কি include হবে। ওকে কাউন্সিল থেকে আপনাদের অতি সিদ্ধি করার কোনো ইচ্ছা আছে না কাউন্সিলটা আপনারা পরে করবেন এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে কাউন্সিল আপনারা কবে করবেন মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম। আপনি জানেন জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফের না আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি। সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান বা জামায়াতের শফিকুর রহমানের মতো বা জনাব আমদালিব রহমান পার্থের মতো বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত ওয়েস্টার্ন এডুকেটেড আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোনো অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার এরকম না ইন্ডিভিজুয়ালি। আচ্ছা আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদেরকে কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ কাকে চান কাকে চিন্তা করছেন আপনারা? আমি নাম আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলোকে আমরা উপদেষ্টা হিসেবে চাই চান তাদের দলের রাজনৈতিক দলে একটা রাজনৈতিক যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে, এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে। উপদেষ্টা থেকে আপনাদের দলের হায়ারার্কিতে উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব। দেখেন আমরা বলছি দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে, আমাদের একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে। ওকে, ধরেন মানে অন্য কাউকে যে উদাহরণ দিলে তো এটা মুশকিল, আমি আমার দিয়ে উদাহরণ দিই। ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন, আমার স্ট্যাটাসটা আসলে কি হবে? মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন, আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন, আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে? মানে না বুঝলাম, সেই উপদেশটা কি সহসভাপতির উপরে, সহসভাপতির নিচে, সভাপতির উপরে, সম্পাদকের নিচে কিরকম? যেমন বিএনপিতে আমি আওয়ামী লীগেরটাও আমি জানতাম, এখন তো আর জানি না, কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে, কিন্তু বিএনপিতে আমি জানি, এখনো জানি। দেখেন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে, মানে অর্নামেন্টাল অনেকগুলো 100 উপদেষ্টা, 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট, 500 হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো। রাইট, আমরা অতীতের আমি নাম মেনশন করছি না, অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য অনেকে হচ্ছে খুশি করার জন্য
এভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো, আলটিমেটলি ফাংশনাল না। ব্রাদার, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক। আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলোচনা করে, মানে যে হোক, মানে anyone, আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না। মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা, মানে উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা। রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে সে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে, সে পার্টি মানে পার্টিজান উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? আপনারা তাদেরকে এমপি ইলেকশনের টিকিট আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা, যে আমার পার্টির উপদেষ্টা হিসেবে কাজ করবে এনসিপি, আর হচ্ছে অরাজনৈতিক, সে হয়তো এনসিপির রাজনীতি করবে না, কিন্তু বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে, যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য, মানে উপদেষ্টাদের এনসিপির সদস্য হতে হবে। মনে করেন জামাতের প্রধান, তিনি এনসিপির উপদেষ্টা হতে হবে। আমরা দুই ধরনের উপদেষ্টা, আমি অরাজনৈতিক উপদেষ্টাকে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, একটা অরাজনৈতিক উপদেষ্টা। অন্য একটা দলের রাজনীতি করেন, আপনার এখানে এসে উপদেষ্টা হলেন, এটা হবে? আপনি আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টাকে তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে দিব না, মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের, সেক্ষেত্রে আমরা অবশ্যই নমিনেট করতে, আলোচনা সাপেক্ষে নমিনেট করতে। অরাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা? দেখেন, এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়, সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা না। ওকে।